শুধু নিজের বাড়িতে ফিরে যাওয়ার জন্য টানা 20টা বছর ধরে সমুদ্রের সঙ্গে যুদ্ধ করতে হয়েছিল তাকে লড়তে হয়েছিল একচোখা দানব ডাইনির অভিশাপের বিরুদ্ধে। মৃত্যুর রাজ্যে গিয়ে মৃতদের সঙ্গে কথা বলতে হয়েছিল তাকে। এমনকি দেবতাদের অভিশাপও তার বাড়ি ফেরার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। অন্যদিকে তার স্ত্রী প্রতিদিন শত শত মানুষের চাপের মুখেও বিশ্বাস হারাননি। তার ছোট ছেলে বড় হয়েছিল শুধু বাবার গল্প শুনে। কিন্তু প্রশ্ন হলো, কে সে? সে আর কেউ নয়, রাজা ওডিসিয়াস। সেই কিংবদন্তি রাজা ওডিসিয়াসের গল্প, যার তীক্ষ্ণ বুদ্ধি ট্রয় যুদ্ধের ইতিহাসকে বদলে দিয়েছিল। কিন্তু ট্রয় জয় করাই তার সবচেয়ে বড় যুদ্ধ ছিল না। আসল যুদ্ধ হয়েছিল বাড়ি ফেরার পথে, যেখানে প্রতিটি ঢেউ, প্রতিটি দ্বীপ আর প্রতিটি সিদ্ধান্ত তার জীবন কেড়ে নিতে প্রস্তুত ছিল। ইতিহাস ও পৌরাণিক কাহিনীর অন্যতম সেরা অ্যাডভেঞ্চার ওডিসিয়াসের অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্পে আজ আপনাদের স্বাগত জানাচ্ছি। বিখ্যাত গ্রিক কবি হোমারের লেখা মহাকাব্য ওডিসির এক অজানা ইতিহাসে স্বাগত আপনাদের। তাহলে চলুন অল্প কথায় গল্প শুনুন। কয়েক বছর আগে স্পার্টের রাজা মেনেলাউসের স্ত্রী হেলেন ট্রয়ের যুবরাজ প্যারিসের সঙ্গে পালিয়ে ট্রয় নগরীতে চলে এসেছিল। এই অপমানের প্রতিশোধ নিতেই রাজা মেনেলাউস এবং তার ভাই আগমেনান বিশাল গ্রিক বাহিনী নিয়ে ট্রয় আক্রমণ করেন। কিন্তু ট্রয়ের দুর্গ এতটাই শক্তিশালী ছিল যে টানা 10 বছর যুদ্ধ করেও গ্রিকরা শহরের ভেতরে প্রবেশ করতে পারেনি। ঠিক তখনই ওডিসিয়াস এমন একটা পরিকল্পনা করেন যা পুরো যুদ্ধের মোড়টা ঘুরিয়ে দেয়। তিনি সবাইকে বলেন তারা ট্রয়ের উদ্দেশ্যে শান্তির প্রতীক হিসেবে একটা বিশাল কাঠের ঘোড়া উপহার দিয়ে যুদ্ধক্ষেত্রে চলে যাওয়ার ভান করবে। এই পরিকল্পনার বাস্তবায়নের অংশ হিসেবে সৈকতে শুধু একজন সৈনিককে রেখে দেওয়া হয়, যার নাম ছিল সাইনন। কিছুক্ষণ পর ট্রয়ের সৈন্যরা এসে সাইননকে আটক করে। সাইনন তাদের জানায় গ্রিকরা যুদ্ধ ছেড়ে চলে গেছে এবং এই কাঠের ঘোড়াটি শান্তির নিদর্শন হিসেবে রেখে গেছে তাদের জন্য। ট্রয়বাসীরা তার কথা বিশ্বাস করে বিশাল সেই ঘোড়াটিকে তারা শহরের ভেতরে নিয়ে আসে। কিন্তু তারা বুঝতেই পারেনি সেই ট্রেজান হর্সের ভেতরে লুকিয়েছিল ওডিসিয়াস এবং তার সবচেয়ে দক্ষ যোদ্ধারা। সেদিন গভীর রাতে তারা ঘোড়ার ভেতর থেকে বেরিয়ে এসে শহরের প্রধান ফটক খুলে দেয়। বাইরে অপেক্ষা করা পুরো গ্রিক সেনাবাহিনী মুহূর্তেই ট্রয়ের মধ্যে ঢুকে পড়ে। আর সেদিনই চিরতরী গ্রিকদের দখলে চলে যায় ট্রয় নগরী। ট্রয়ে আমরা বিখ্যাত গ্রিক বীর অ্যাকুইলিসের বীরত্ব দেখেছিলাম, কিন্তু ট্রয় নগরীতেই তার জীবনাবসান হয়েছিল। কিন্তু বেঁচে ছিলেন ওডিসিয়াস এবং তার বেশ কিছু সঙ্গী। মূলত তারপর থেকেই শুরু হয় ওডিসিয়াসের আসল গল্প। ট্রয় জয়ের পর ওডিসিয়াস কিভাবে নিজের রাজ্য ইথাকায় ফিরে যাওয়ার চেষ্টা করেছিলেন সেই নিয়েই ক্রিস্টোফার নোলান তৈরি করেছেন হোমারের মহাকাব্য অনুসরণে দ্য ওডিসি। তো চলুন এবার ওডিসির মূল গল্পে প্রবেশ করি। গল্পের শুরু হয় ইথাকায়, ওডিসিয়াসের নিজ ভূমিতে। গত 3 বছর ধরে প্রাসাদের অসংখ্য অভিজাত অতিথির আগমন ঘটেছে এবং অনেকে বসবাস শুরু করে দিয়েছেন ইতিমধ্যে। তারা প্রতিদিন রাজ্যের খাবার দাবার ভোগ করছেন, মদ্যপান করছেন এবং ধীরে ধীরে পুরো রাজ্যের সম্পদ শেষ করে দিচ্ছেন। এদিকে একজন গল্পকথক প্রতিদিন তাদের সামনে ওডিসিয়াসের বীরত্বের কাহিনী শোনান। কিভাবে ওডিসিয়াস ট্রয় জয় করেছিল সেই কথা
তাদের মধ্যে চলতে থাকে। তো সেদিন গল্পকথন যখন তার গল্প বলা শুরু করেছেন, ঠিক তখনই সেখানে উপস্থিত হন ওডিসিয়াসের স্ত্রী পেনেলোপি। তিনি বিরক্ত হয়ে তাকে বলেন, প্রতিদিনে একই গল্প আর কত শোনাবে, সবাই তো বিরক্ত হয়ে গেল। এ সময় ওডিসিয়াসের ছেলে টেলিমেকাস মায়ের পাশে এসে দাঁড়ায় এবং বলে, আমি ইচ্ছা করে এই গল্প প্রতিদিন শুনি এবং অন্যদেরকে শুনতে দেই যাতে কেউ ভুলে না যায়। আমার বাবা এখনো বেঁচে আছেন এবং ট্রয় যুদ্ধ শেষ হলে একদিন তিনি অবশ্যই ফিরে আসবেন। ছেলের কথায় পেনেলোপি দীর্ঘশ্বাস ফেলে, বলে, তোমার বাবা কোথায়? এই ট্রয় যুদ্ধ শেষ হয়েছে 1 বছর হয়ে গেল। যদি তিনি ফিরতেই চাইতেন তাহলে এতদিন নিশ্চয়ই ফিরে আসতেন। এরপর তিনি আরও বলেন, প্রাসাদে থাকা এইসব অতিথি আসলে তাকে বিয়ে করতে চায়। এখানে তাদের আসার কারণও এটা। এরা সবাই বিশ্বাস করে ওডিসিয়াস আর কখনো ফিরে আসবে না। তাদের এই কথার মধ্যে ঠিক তখনই পলিবাস নামে এক ব্যক্তি পেনেলোপির সঙ্গে অসভ্য আচরণ করতে শুরু করে। মায়ের এ ধরনের অসম্মান দেখে টেলিমেকাস তাকে থামাতে এগিয়ে যায়, কিন্তু তখনই অন্টিকাস নামে একজন এসে টেলিমেকাসকে উদ্দেশ্য করে বলে, ওডিসিয়াস আর কখনোই ফিরবে না। সে আরও বলে, তোমার বাবা যখন যুদ্ধে গিয়েছিল তখন তুমি ছিলে ছোট্ট শিশু। আমি ছোটবেলায় নিজ চোখে দেখেছি তিনি আমাদের নিয়ে শিকারে যেতেন, আর তার সঙ্গে সবসময় থাকতো একটা বিশ্বস্ত কুকুর আর গোস। এরপর দৃশ্যটা বদলে যেতে শুরু করে। একজন ভ্রমণকারী ওডিসিয়াসের প্রাসাদে এসে পেনেলোপির সঙ্গে ওডিসিয়াসের ব্যাপারে কথা বলতে চান। যদিও তার কাছে নিশ্চিত কোনো খবর ছিল না, তারপরেও তিনি টেলিমেকাসকে বলেন, যদি সত্যিই তোমার বাবার খোঁজ তুমি শুনতে চাও তাহলে স্পার্টাকায় চলে যাও। সেখানে রাজা মেনালাও আছেন। তিনি সেই ব্যক্তি যার স্ত্রীকে ফিরিয়ে আনতে তোমার বাবা তাকে সাহায্য করার জন্য ট্রয়ে গিয়েছিলেন। হয়তো তিনি ওডিসিয়াস সম্পর্কে কিছু বলতে পারবেন। এই কথাগুলো টেলিমেকাসের মনে গভীরভাবে দাগ কাটে এবং সে স্পার্টাকায় যাওয়ার সিদ্ধান্ত নেয়। টেলিমেকাস তার মেন্টরের সঙ্গে নিয়মিত তলোয়ার চালানোর অনুশীলন করত। সেদিনও সে যখন অনুশীলনে ব্যস্ত, তখন সেখানে উপস্থিত হয় ইউমিয়াস নামে একজন লোক, যিনি ছিলেন ওডিসিয়াসের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। কিন্তু বয়সের ভারে তার চোখের দৃষ্টি প্রায় হারিয়ে গিয়েছিল। অনুশীলন শেষে ইউমিয়াস টেলিমেকাসকে আরাগসের একটা পুরনো গল্প শোনায়। সে তাকে বলে, আরাগস যখন ছোট্ট একটা কুকুরছানা ছিল তখন ওডিসিয়াস নিজ হাতে তাকে বাড়িতে নিয়ে এসেছিলেন। সেই দিন থেকেই তাদের দুজনের মধ্যে গড়ে উঠেছিল এক অসাধারণ বন্ধন। এরপর টেলিমেকাস তার মায়ের ঘরে যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় পেনেলোপি বিশাল একটা কাপড় বুনছে। এটা সে বেশ কিছুদিন ধরেই বুনছে। টেলিমেকাস এটা দেখে তার মাকে জিজ্ঞাসা করে, মা, আপনি এই কাপড়টা কতদিন ধরে বুনছেন? পেনেলোপি উত্তর দেন, অনেক দিন ধরে, কিন্তু যেদিন এই কাপড় বোনা শেষ হবে সেদিনই আমি দ্বিতীয় বিয়ের কথা ভাবব। একথার পর টেলিমেকাস অবাক হয়ে জানতে চায়, সবাই কেন আপনাকে বিয়ে করতে চায় মা? পেনেলোপি ব্যাখ্যা করেন, রাজ্যের প্রবীণদের বিশ্বাস ভবিষ্যতে শ্রী পিপল নামে এক ভয়ঙ্কর শক্তির আক্রমণ আসতে পারে। তাই যত দ্রুত সম্ভব একজন নতুন রাজার প্রয়োজন, কারণ এই মুহূর্তে রাজ্যে কোনো রাজা নেই। এরপর পেনেলোপি সেই শেষ রাতের কথা স্মরণ করেন যেদিন ওডিসিয়াস ট্রয়ের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। সেদিন ওডিসিয়াস তাকে বলেছিলেন, যদি আমি আর কখনো ফিরে না আসি তাহলে তুমি অন্য কাউকে বিয়ে করে নিও। কিন্তু পেনেলোপি ওডিসিয়াসের কথা
দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছিল সেদিন। এরপর তিনি আরও স্বীকার করেন বহু বছর আগে নিজের সবচেয়ে কাঙ্ক্ষিত জিনিস পাওয়ার জন্য দেবতাদের সন্তুষ্ট করতে তাকে নিজের কন্যাকে বলি দিতে হয়েছিল। ওডিসিয়াস যখন পেনেলোপির থেকে বিদায় নেন, ঠিক সেই সময় পেনেলোপি দেবী অথেনের একটা ছোট্ট মূর্তি ওডিসিয়াসের হাতে তুলে দিয়ে বলেন, এটাকে সবসময় নিজের সঙ্গে রেখো, এটা তোমাকে নিরাপদে বাড়ি ফিরিয়ে আনবে। এরপর গল্পটা আবার ফ্ল্যাশব্যাক থেকে বর্তমান সময়ে ফিরে আসে। টেলিমেকার্স তার মাকে বলে, যদি ইথাকার একজন রাজার প্রয়োজন হয় তাহলে আমিই হব সেই রাজা। ছেলের এ ধরনের কথায় পেনেলোপি মৃদু হাসেন। তারপর বলেন, এখনো তুমি অনেক ছোট। তারপর তিনি ওডিসিয়াসের কিংবদন্তির ধনুকটি এনে বলেন, যদি সত্যি রাজা হতে চাও তাহলে আগে এই ধনুকের ছিলা পরিয়ে দেখাও। কিন্তু টেলিমেকার সর্বশক্তি দিয়েও ধনুকের ছিলা পরাতে পারছিল না। তখন পেনেলোপি বলেন, তোমার বাবা এই ধনুক দিয়েই একবার সারিবদ্ধ রাখা 12টি কুঠুরির ফাঁক গলিয়ে একটা তীর ছুঁড়ে নির্ভরভাবে লক্ষ্যভেদ করেছিলেন। মায়ের এই কথা শুনে টেলিমেকাস এবার হতাশ হয়ে যান। তারপরে বলেন, আগমেনান আর মেনাউস দুজনে যুদ্ধ শেষে ফিরে এসেছে, কিন্তু আমার বাবা কোথায়? তার কথায় পেনেলোপি ধীরে ধীরে বলতে থাকেন, হয়তো তিনি আর বেঁচেই নেই। কিন্তু টেলিমেকাস এটা মানতে রাজি ছিলেন না। সে দৃঢ় কণ্ঠে বলে, আমি নিজেই স্পার্টাকায় গিয়ে মেনালাউসের কাছ থেকে সত্যটা জেনে আসব মা। এই কথা শুনে পেনেলোপি তাকে থামিয়ে দিয়ে বলে, তুমি যদি প্রাসাদের বাইরে যাও তাহলে এখানে থাকা লোকেরা তোমার ক্ষতি করতে পারে, তাই ভেবে চিনতে যেটা হয় করবে। সেদিন রাত নামলে প্রাসাদে আবারও শুরু হয় ভোজ আর মদ্যপানের আসর। আর টেবিলের নিচে চুপচাপ বসেছিল বৃদ্ধ কুকুর আর গোস। কিন্তু হঠাৎ পলিবাস তাকে লাথি মেরে বিরক্ত করতে শুরু করে। আর এটা দেখে ইউমিয়াস বাধা দিতে এগিয়ে আসে, কিন্তু পলিবাস ক্ষিপ্ত হয়ে তার মুখে জোরে একটা ঘুষি মেরে দেয়। এই দৃশ্যটা দেখে টেলিমেকাস আর নিজেকে সামলাতে পারে না। সে তলোয়ার বের করে পলিবাসের ওপর চাপিয়ে পড়ে, কিন্তু পলিবাস সহজেই তাকে মাটিতে ছুঁড়ে ফেলে দেয়। দূর থেকেই পেনেলোপি এই সব কিছুই দেখছিলেন এবং ভাবছিলেন, অন্টিনাস ইচ্ছে করেই নিজেকে নায়ক হিসেবে তুলে ধরতে চাইছে। তার মনে হয়তো কোনো একটা দুরভিসন্ধি চলছে। পরদিন টেলিমেকাস তার মেন্টর এবং কয়েকজন সৈন্যকে সঙ্গে নিয়ে স্পার্টার উদ্দেশ্যে রওনা দেয় বাবার সন্ধানে। এদিকে গল্পের দৃশ্যপট পাল্টে গেলে দেখা যায় প্রথমবারের মতো আমাদের গল্পের নায়ক ওডিসিয়াসকে। তিনি সম্পূর্ণ একা একটা নির্জন দ্বীপে বসে আছেন। এ সময় হঠাৎ তার সামনে দেবী এথেনা আবির্ভূত হয়ে তাকে জিজ্ঞাসা করেন, এখনো কি সে একই দুঃস্বপ্ন তোমাকে তাড়া করে ওডিসিয়াস? ওডিসিয়াস উত্তর দেন, হ্যাঁ, আজও আমি সেই যুদ্ধের বিভীষিকা আর ডুবে যাওয়া সৈন্যদের স্বপ্ন দেখি। এরপর জানা যায় এথেনা আসলে বাস্তবে সেখানে ছিলেন না। তিনি ওডিসিয়াসের কল্পনায় দেখা এক মায়াবী উপস্থিতি ছিলেন, যার সঙ্গে তিনি প্রায় কথা বলতেন। ঠিক তখনই দেখা যায় ক্যালিপসোকে। বহু বছর ধরে ওডিসিয়াস তার সঙ্গে এই নির্জন দ্বীপে বসবাস করছেন। কিন্তু ওডিসিয়াসের এতটাই স্মৃতিভংশ হয়ে গিয়েছিল যে কিভাবে ট্রয় থেকে তিনি এখানে এসে পৌঁছেছেন সেটুকু তার মনে নেই। সেদিন রাতে দুজনে একসঙ্গে খাবার খাওয়ার সময় ক্যালিপসো জিজ্ঞাসা করেন ওডিসিয়াসকে, ট্রয়ের যুদ্ধ শেষ হওয়ার পরের ঘটনাগুলো কি তোমার মনে আছে? এই প্রশ্নের সঙ্গে সঙ্গে গল্প আবার অতীতে ফিরে যায়। ওডিসিয়াস বলতে শুরু করেন,
ট্রয় যুদ্ধ শেষ হয়ে গিয়েছিল। আগমেনান আর মেনালাউইস নিজেদের রাজ্যে ফিরে যাওয়ার জন্য রওনা দিয়েছিলেন। আমিও আমার সৈন্যদের নিয়ে অবশেষে নিজের বাড়ির পথে যাত্রা করার প্রস্তুতি গ্রহণ করেছিলাম। সেদিন ওডিসিয়াস তার সৈন্যদের উদ্দেশ্যে বলেছিলেন, বন্ধুরা, গত 10 বছর ধরে আমরা এই সৈকতে যুদ্ধ করেছি। এবার সময় হয়েছে নিজেদের বাড়ি ফিরে যাওয়ার। তার কথা শুনে সেদিন সবাই আনন্দে 3টি জাহাজে উঠে ইথাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পরের দিন খাবার আর পানির খোঁজে তারা একটা দ্বীপ দেখতে পায়, আর সবাই সেখানে নেমে যায়। কিন্তু দ্বীপে নেমে সেখানকার একটা গ্রাম দেখতে পায় ওরা। দেখা যায় পুরো গ্রামটি ছিল ফাঁকা। গ্রামের মানুষজন নিজেদের ঘর বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিল, কিন্তু তারপরও সেখানে একজন ছিল। সেই লোকটাকে দেখে ওডিসিয়াস তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা, আমাদের দেখে কেন সবাই পালিয়ে গেল? লোকটি ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে উত্তর দেয়, আমরা ভেবেছিলাম আপনারাই সেই সি পিপল। সেই সময় সি পিপলের নাম শুনলেই মানুষ আতঙ্কে কেঁপে উঠত। তাদের নিয়ে এমন সব ভয়ঙ্কর গুজব ছড়িয়ে পড়েছিল যে সবাই তাদের মানুষ নয়, দানব বলেই বিশ্বাস করত। এসব কথা শুনে খাবার ও প্রয়োজনীয় রসদ সংগ্রহ করে ওডিসিয়াস ও তার সঙ্গীরা আবার সমুদ্র যাত্রা শুরু করেন। কিন্তু কয়েকদিনের মধ্যেই তাদের সমস্ত খাদ্য শেষ হয়ে যায়। এরপর একদিন তারা আর একটা দ্বীপ দেখতে পায়, আর সেই দ্বীপটা দেখেই সবাই ভীষণ খুশি হয়ে সেখানে নেমে পড়ে। দ্বীপে পা রাখতেই একটা ভেড়া দেখতে পায় এই দলটা। একজন সৈন্য সেটাকে ধরতে এগিয়ে গেল। এবার ওডিসিয়াস তাকে থামিয়ে দিয়ে বলেন, এখনই ওটাকে ধরো না। যেখানে একটা ভেড়া আমরা দেখতে পেয়েছি সেখানে নিশ্চয়ই পুরো একটা ভেড়ার পালও আছে, আর সেটার যদি খোঁজ আমরা পেয়ে যাই তাহলে আমাদের জন্য খাদ্যের অভাব হবে না। এই কথার পর সবাই ভেড়াটির পিছন নিতে শুরু করে। একটু এগিয়ে গিয়ে ওরা দেখতে পায় ভেড়াটি দৌড়াতে দৌড়াতে একটা বিশাল গুহার ভেতর ঢুকে যাচ্ছে। এই দেখে সৈন্যরাও তার পেছন পেছন গুহায় প্রবেশ করে। গুহার ভেতরে ঢুকে তারা অবাক হয়ে দেখে সেখানে প্রচুর খাবার আর নানা ধরনের জিনিসপত্র মজুত করা। ওডিসিয়াস সেসব দেখে বলেন, আগে এই জায়গার মালিক আসুক, তারপরে তার কাছ থেকে খাবার চাইব আমরা। কিন্তু ঠিক তখনই গুহার ভেতরে ঢুকে পড়ে এক বিশাল আকৃতির একচোখা ভয়ঙ্কর দানব। ভেতরে ঢুকেই সে বিশাল একটা পাথর খণ্ড গড়িয়ে গুহার মুখটা বন্ধ করে দেয়, আর সেই দৃশ্য দেখে সবাই আতঙ্কে জমে যায়। পরের মুহূর্তেই দানবটি কয়েকজন সৈন্যকে ধরে জীবন্ত খেয়ে ফেলে, তারপর নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে। এই পুরো বিষয়টা আড়াল থেকে দেখছিলেন ওডিসিয়াস। তাই সে ফিসফিস করে অন্যদের বলেন, এখনই সুযোগ, সবাই মিলে চলো ওর উপরে আক্রমণ করি। কিন্তু পরক্ষণেই তিনি নিজে সবাইকে থামিয়ে দেন। তারপর বলেন, না, এখনই ওকে আমরা মারব না। ও মরে গেলে এই বিশাল পাথরটা সরিয়ে গুহার বাইরে বের হওয়া সম্ভব নয়। তাই সবাই আবার বাধ্য হয়ে পরদিন পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নেয়। পরদিন সকালে দানবটি তার ভেড়াগুলোকে চড়াতে নিয়ে যাওয়ার জন্য গুহার মুখটা খুলে দেয়, আর এই সুযোগে কয়েকজন সৈন্য চুপি চুপি তার পেছন দিয়ে বেরিয়ে যেতে শুরু করে। কিন্তু দানবটি তাদের দেখে ফেলে এবং সঙ্গে সঙ্গে আবার গুহার দরজা বন্ধ করে ছুটে আসে। কিন্তু ওডিসিয়াস ততক্ষণে বাইরে বেরিয়ে গিয়েছিল। তবে নিজেদের সৈন্যদের ভেতরে আটকা পড়তে দেখে তিনি আবার গুহার ভেতরে ফিরে আসেন। এদিকে যারা আগে থেকে বেরিয়ে যেতে পেরেছিল তারা প্রাণ বাঁচাতে দৌড়ে জাহাজের দিকে চলে যায়। সেদিন রাতে ওডিসিয়াস ও তার বাকি সৈন্যরা একটা
পরিকল্পনা করে। এর কিছুক্ষণ পর দানবটি আবার ফিরে এসে কয়েকজন সৈন্যকে ধরে খেয়ে ফেলে এবং আগের মতোই গভীর ঘুমে তলিয়ে যায়। ঠিক সেই সুযোগে সবাই মিলে আগুনে জ্বালানো ধারালো কাঠের গুঁড়ি দিয়ে দানবটির একমাত্র চোখে আঘাত করে, আর যন্ত্রণায় দানবটি বিকট চিৎকার করতে থাকে। এখন সে সম্পূর্ণ অন্ধ। চিৎকার করতে করতে সে বারবার সমুদ্র দেবতা পসাইডনের নাম ধরে ডাকতে থাকে। আর এটা দেখে সৈন্যরা অবাক হয়ে যায়, কারণ তারা ভাবতেই পারেনি এই দানব দেবতাদের নাম উচ্চারণ করতে পারবে। পরদিন সকালে সেই দানবটি আবার ভেড়াগুলোকে বাইরে নিয়ে যাওয়ার জন্য গুহার মুখ খুলে দেয়। এরপর ওডিসিয়াসের সৈন্যরা চুপি চুপি ভেড়ার পালের সঙ্গে মিশে গুহার বাইরে বেরিয়ে আসে, কিন্তু দানবটি কিছুই বুঝতে পারে না। কিছুক্ষণ পর যখন সে বুঝতে পারে সবাই পালিয়ে গেছে, তখন সে ক্রোধে উন্মত্ত হয়ে তাদের পিছু নেয়। তাড়া করতে করতে সে সমুদ্রের তীর পর্যন্ত পৌঁছে যায়। সেখানে কয়েকজন সৈন্যকে সে পানির মধ্যে ধরে হত্যা করে, তবে বাকিরা কোনো মতে জাহাজে উঠে প্রাণ নিয়ে সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হয়। এরপর গল্পটা আবার বর্তমান সময়ে ফিরে আসে। ওডিসিয়াস ক্যালিপসোকে জিজ্ঞাসা করে, আমার বাকি সৈন্যরা কোথায়? আমি তো এই দ্বীপে একা আসিনি। ক্যালিপসো শান্তভাবে উত্তর দেন, আমি যখন তোমাকে খুঁজে পাই তখন তুমি সমুদ্রের তীরে সম্পূর্ণ একা পড়েছিলে। এরপর গল্পের দৃশ্য আবার টেলিমেগাসের দিকে এগিয়ে চলে। দেখা যায় সে ইতোমধ্যেই স্পার্টাকায় পৌঁছে গেছে এবং রাজা মেনালাউসের সঙ্গে দেখা করতে প্রাসাদে এসেছেন। সেই সময় রাজা মেনালাউস তার মেয়ের বিয়ের উৎসব উদযাপন করতে ব্যস্ত ছিলেন। তবে টেলিমেগাসকে দেখে তিনি আন্তরিকভাবেই তাকে স্বাগত জানান এবং নিজের সঙ্গে ভোজের টেবিলে বসতে বলেন। সেই ভোজ টেবিলেই টেলিমেগাসের পরিচয় হয় হেলেনের সঙ্গে। এ ছিল সেই হেলেন যাকে কেন্দ্র করেই ট্রয়ের ভয়াবহ যুদ্ধ শুরু হয়েছিল, যার জন্য ধ্বংস হয়ে গেছিল সেই ট্রয় নগরী। একসময় তিনি ট্রয়ের যুবরাজের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন, কিন্তু এখন আবার মেনালাউসের সঙ্গেই বসবাস করছেন। এমনকি তাদের একটা কন্যা সন্তানও আছে। হেলেন এবার নিজেই মৃদু হাসি দিয়ে টেলিমেকাসকে বলেন, আমি সেই নারী যার জন্য এক সময় 1000 যুদ্ধজাহাজ ট্রয়ের দিকে রওনা দিয়েছিল, অথচ তাদের মধ্যে মাত্র 500টি জাহাজ ফিরে আসতে পেরেছিল। এরপর মেনেলাউস ওডিসিয়াসের ভূয়সী প্রশংসা করে বলতে থাকেন, ওডিসিয়াস না থাকলে আমরা কোনোদিনই ট্রয় জয় করতে পারতাম না। তুমি নিশ্চয়ই ট্রেজান হর্সের গল্প অনেকবার শুনেছ, কিন্তু আজ আমি তোমাকে সেই গল্প শোনাবো একজন সৈনিকের চোখ দিয়ে, কারণ আমি তোমার বাবার সঙ্গে সেই কাঠের ঘোড়ার ভেতরে লুকিয়েছিলাম। মেনালাউস এরপর তার গল্প বলতে থাকেন। ঘন্টার পর ঘন্টা তারা সেই সংকীর্ণ কাঠের ঘোড়ার ভেতর লুকিয়েছিল। এত দীর্ঘ সময় বাইরে বের হওয়ার কোনো সুযোগই ছিল না। এমনকি প্রয়োজনীয় কাজও তাদের সেই ঘোড়ার ভেতরেই সারতে হয়েছিল। অবশেষে ট্রয়বাসীরা ঘোড়াটিকে শহরের ভেতরে নিয়ে এলে রাতের অন্ধকারে ওডিসিয়াস সংকেত দেন। তারপর সবাই একসঙ্গে বেরিয়ে এসে প্রথমেই ট্রয়ের সেই দুর্ভেদ্য প্রধান ফটক খুলে দেন। আর ফটক খুলতেই অ্যাগামেমননের নেতৃত্বে পুরো গ্রিক বাহিনী শহরের ভেতরে ঢুকে পড়ে। আর এভাবেই শেষ পর্যন্ত ট্রয়ের দীর্ঘ যুদ্ধের অবসান ঘটে। এরপরের গল্পটা আবার বর্তমান সময়ে ফিরে আসে। ক্যালিপসো ওডিসিয়াসকে জিজ্ঞাসা করছেন, এই দ্বীপে আসার আগে তোমার আর কি মনে আছে? ওডিসিয়াস তার কথায়
আবার অতীতের স্মৃতিতে ডুব দেন। তিনি বলতে শুরু করেন, ট্রয় ছেড়ে আসার পর আমরা টানা কয়েকটা দিন না খেয়েছিলাম। ঠিক তখনই আমরা একটা দ্বীপ দেখতে পাই। সবাই খাবারের আশায় সেখানে নেমে পড়ি। এ সময় মনে হচ্ছিল দূরে একজন মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু কাছে যেতেই বোঝা যায় সে আসলে কোনো মানুষ নয়, বরং মানুষের সমান উচ্চতার একটা শিশু। আর এই দৃশ্য দেখে ইউরিকোলাস মজা করে বলেন, যদি এদের বাচ্চাই এত বড় হয় তাহলে ভাবতো এদের মা বাবা কত বিশাল হতে পারে। এরপর সে শিশুটিকে উদ্দেশ্য করে বলে, ভয় পেও না, আমরা শুধু একটু খাবার আর পানি চাই। কিন্তু শিশুটি তাদের দেখে চিৎকার করে দৌড়ে পালিয়ে যায়। এর কিছুক্ষণ পর সেখানে উপস্থিত হয় তার জাতির লোকজনেরা। তারা সবাই সাধারণ মানুষের তুলনায় ছিল বেশ কয়েক গুণ লম্বা, বিশাল দেহের এবং ভারী বর্ম পরিহিত। এসেই তারা ওডিসিয়াসের সৈন্যদের উপর ঝাঁপিয়ে পড়ে, আর ওডিসিয়াস চিৎকার করে তাদের বলতে থাকে, সবাই পালাও। কিন্তু ততক্ষণে অনেক সৈন্য নিহত হয়ে গিয়েছিল। দানবাকৃতির সেই মানুষগুলো তাদের দুটি জাহাজও ধ্বংস করে দিয়েছিল। এই পরিস্থিতিতে ওডিসিয়াসের হাতে অবশিষ্ট ছিল মাত্র একটি জাহাজ আর অল্প কয়েকজন সৈন্য। তার উপর সবাই বহুদিন না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় আছে। এ সময় ওডিসিয়াস বলেন, চলো দ্বীপের অন্য পাশে যাই। যদি কোথাও খাবার না পাই তাহলে যুদ্ধ নয়, ক্ষুধাতেই আমাদের মৃত্যু হবে। কিন্তু এবার তার নিজের সৈন্যদের মনেও সন্দেহ জন্মাতে শুরু করেছিল। তাদের মনে হতে শুরু করেছিল বারবার বিপদে পড়ার মূল কারণই যেন ওডিসিয়াসের নেয়া এসব সিদ্ধান্ত। কিন্তু তা সত্ত্বেও অবশেষে তারা দ্বীপের অন্য প্রান্তে পৌঁছে পাহাড়ের উপরে একটা নির্জন বাড়ি দেখতে পায়। বাড়িটা দেখেই ইউরিকুলাস ওডিসিয়াসকে বলে, তুমি এখানেই থাকো, আমরা গিয়ে খাবারের ব্যবস্থা করে আসছি। অন্যদিকে ওডিসিয়াসও সিদ্ধান্ত নিয়েছিল তিনি আশেপাশে শিকার করে কিছু খাবারের ব্যবস্থা করবেন। এদিকে ইউরেলাস ও বাকি সৈন্যরা পাহাড়ের সেই বাড়িটার দিকে এগিয়ে যায়। পথে তারা সিংহ, বাঘ এবং আরও অনেক অদ্ভুত প্রাণীর দেখা পায়। সেখানে এসব প্রাণীগুলোকে দেখে সবাই অবাক হয়ে গিয়েছিল, কারণ এত ভিন্ন ভিন্ন প্রজাতির বন্যপ্রাণী একই জায়গায় একসঙ্গে বসবাস করছে, এমন দৃশ্য তারা আগে কখনো দেখেনি। যা হোক, অবশেষে তারা সেই বাড়িটার সামনে গিয়ে পৌঁছায়। সেখানে একজন নারী তাদেরকে দেখে ভয়ে পিছিয়ে যায়। কিন্তু ইউরিকুলাস শান্ত কণ্ঠে তাকে বলেন, ভয় পাবেন না, আমরা শুধু একটু খাবার আর পানির খোঁজে এসেছি। এই কথা শোনার পর নারীটি তাদের ভেতরে আমন্ত্রণ জানান এবং তারপর সুস্বাদু খাবার পরিবেশন করেন। কয়েকদিন ধরে না খেয়ে থাকা সৈন্যরা আর কিছুই না ভেবে হামাগুড়ি দিয়ে খেতে শুরু করে। অন্যদিকে ওডিসিয়াস একটা হরিণ শিকার করতে পেরেছিল, কিন্তু হরিণটির কাছে গিয়ে তিনি বিস্ময় স্তব্ধ হয়ে যান, কারণ সেখানে কোনো হরিণ নয়, পড়েছিল একজন মানুষের মৃতদেহ। বিষয়টি ওডিসিয়াস দ্রুত বুঝতে পারেন। তিনি দ্রুত নিজের সৈন্যদের খুঁজতে এবার সেই বাড়ির দিকে ছুটতে থাকেন। কিন্তু বাড়িতে পৌঁছাতেই তিনি ভয়ঙ্কর এক সত্যের মুখোমুখি হন। যে নারী তাদের আশ্রয় দিয়েছিল সে ছিল আসলে একজন শক্তিশালী জাদুকর। সেই ইউরেলা সহ ওডিসিয়াসের সব সৈন্যকে জাদু করে শূকরে পরিণত করে ফেলেছিল। ওডিসিয়াস ভেতরে ঢুকতেই জিজ্ঞাসা করেন, আমার লোকেরা কি এখানে এসেছিল? জাদুকরী তার কথায় মুচকি হেসে বলে, এখানে তো কেউ আসেনি। এরপর তাকে বলে ভেতরে আসতে। নিশ্চয়ই তোমারও খুব ক্ষুধা লেগেছে। মহিলার কথা শুনে ওডিসিয়াস ভেতরে প্রবেশ করেন এবং জাদুকরী তাকে একটা শূকর জবাই করতে বলে, কিন্তু প্রাণীটি দৌড়ে পালিয়ে যায়। তখন ওডিসিয়াস বলেন,
তাহলে অন্তত ওই তৈরি করা স্যুপটাই আমাকে দাও। তিনি স্যুপের বাটি হাতে তুলে নেয়ার মুহূর্তেই পাশে রাখা একটা থালায় ইউরিকোলাসের আংটিটা দেখতে পান। আর এক নিমেষেই ওডিসিয়াস বুঝে যান তার সৈন্যরা সত্যি এখানে এসেছিল এবং এই জাদুকরি কিছু একটা তাদের সঙ্গে করেছে। ঠিক তখনই জাদুকরি মহিলা ছুরি হাতে ওডিসিয়াসের উপর ঝাঁপিয়ে পড়ে। কিন্তু তার আগেই ওডিসিয়াস খাঁচায় বন্দি একটা কাকের গলা চেপে ধরেন। আসলে তিনি বুঝতে পারছিলেন এই কাকটি জাদুকরির কাছে অত্যন্ত মূল্যবান। ওডিসিয়াসের এ ধরনের কাণ্ড দেখে জাদুকরি এবার আতঙ্কিত হয়ে ওঠে এবং তারপর বলে ওকে ছেড়ে দিতে। বলে আমি তোমাদের নিরাপদে এখান থেকে যেতে দেব। এরপর সে নিজের জীবনের গল্প বলতে শুরু করে। জাদুকরি বলতে থাকে, তোমাদের মতো সৈন্যরা যেখানেই যায় সেখানেই গ্রাম জ্বালিয়ে দেয়, মানুষ হত্যা করে, সব কিছু ধ্বংস করে দেয়। তাই নিজের নিরাপত্তার জন্যই আমাকে এমন হতে হয়েছে। এরপর সে আরও একটা গোপন সত্য প্রকাশ করে, যে কাকটিকে ওডিসিয়াস ধরে বসে আছে সেটি আসলে তার নিজের বোন। অনেক বছর আগে দুই বোনের মধ্যে একদিন ঝগড়া হয়েছিল। সেদিন রাগের মাথায় সে নিজের বোনকে জাদু করে কাকে পরিণত করেছিল। এসব কথা শোনার পর ওডিসিয়াস কাকটিকে ছেড়ে দেন। আর ওইদিকে প্রতিশ্রুতি অনুযায়ী জাদুকরি ও ইউরিকোলাস এবং অন্য সব সৈন্যদের আবার মানুষে পরিণত করে দেয় এবং তারপর তাদেরকে চলে যেতে বলে। এদিকে মানুষে পরিণত হয়েই ইউরিকোলাস রাগে ফেটে পড়েন। সে বলে এই ডাইনিটাকে এখনই মেরে ফেলা উচিত। কিন্তু ওডিসিয়াস তাকে থামিয়ে দেন এবং তারপর এই জাদুকরি নারীর বলা প্রত্যেকটা কথা তাদেরকে শোনান। এরপর ওডিসিয়াস জাদুকরিকে জিজ্ঞাসা করেন, তুমি কি আমাদের বাড়ি ফেরার পথ দেখাতে পারবে? জাদুকরি কিছুক্ষণ নীরব থেকে উত্তর দেয়, যদি সত্যিই নিজের রাজ্যে ফিরতে চাও তাহলে আগে তোমাকে হেডিসে যেতে হবে। সেখানে টিরেসিয়াস নামে এক অন্ধ ভবিষ্যৎ দ্রষ্টা আছেন। তিনি তোমাদের সঠিক পথ দেখাতে পারবেন। তবে তাকে আহ্বান করতে হলে প্রথমে দুটো ভেড়া বলি দিতে হবে তোমাদের। এই হেরি ছিলেন মৃতদের জগতের রাজা। তিনি পাতালের লোক শাসন করতেন। তো জাদুকরির কথা মতো পরদিন ওডিসিয়াস এবং তার সৈন্যরা সেই ভয়ঙ্কর পাতাল লোকে গিয়ে পৌঁছায়। এটা এমন একটা জায়গা ছিল যেখানে বরফের নদী আর আগুনের নদী একসঙ্গে মিলিত হয়েছিল। সেখানে গিয়ে ওডিসিয়াসরা দুটি ভেড়া বলি দেয়। আর বলিদান শেষ হতেই দেখা যায় মাটির নিচ থেকে ধীরে ধীরে মৃত সৈন্যদের আত্মারা বেরিয়ে আসতে শুরু করেছে। এরা সবাই ছিল ট্রয়ের যুদ্ধে ওডিসিয়াসের সঙ্গে লড়াই করা সৈনিক এবং সেখানেই প্রাণ হারিয়েছিল তারা। এদের মধ্যে আছেন সেই সাইনন, হ্যাঁ সেই সাইনন যাকে ট্রেজান হর্সের পাশে রেখে গ্রিকরা যুদ্ধক্ষেত্র ছেড়ে যাওয়ার নাটক সাজিয়েছিল। সাইনন এবার ওডিসিয়াসকে বলে, তুমি কখনোই আমাকে জানাওনি যে তোমরা সবাই সেই কাঠের ঘোড়ার ভেতরে লুকিয়েছিলে। তার কথায় ওডিসিয়াস শান্তভাবে উত্তর দেন, আমি আসলে চাইনি তুমি সত্যিটা জানো, কারণ তুমি যদি সব কিছু জেনে অভিনয় করতে তাহলে ট্রয়বাসীরা তোমাকে সন্দেহ করত। এরপর গল্প ফিরে যায় অতীতে। দেখা যায় ট্রয়ের যুদ্ধ শুরু হওয়ার আগে সৈন্য নির্বাচন করার জন্য লটারির আয়োজন করা হয়েছিল। আর সেই লটারিতে অন্টিনাসের নাম উঠে আসে, কিন্তু তখন সে ছিল ভীরু আর কাপুরুষ। তাই সে নিজের ধাতব টোকেনটি সাইননের হাতে দিয়ে বলেন, আমার পরিবর্তে তুমি যুদ্ধে চলে যাও। দরিদ্র পরিবারের ছেলে সাইননের সামনে তখন আর কোনো উপায় ছিল না, তাই বাধ্য হয়ে সে রাজি হয়ে যায়। উড়িষ্যা সবকিছু দেখলেও যুদ্ধের জন্য সৈন্যের প্রয়োজন ছিল তার, তাই তিনি কিছুই করতে পারছিলেন না সাইননের জন্য।
আর এই থেকেই আসলে বোঝা যায় সেই অন্টিনা শুরু থেকেই একজন কাপুরুষ ছিলেন। এরপর গল্প আবার বর্তমান সময়ে ফিরে আসে। সাইনন এসব কথা শুনে এবার নিজের সেই পুরনো লটারির টোকেনটি ওডিসিয়াসের হাতে তুলে দিয়ে বলে, যখন তুমি ইথাকায় ফিরবে তখন এটা এন্টিনাসকে দিও, আর তাকে বলবে সাইনন এটা পাঠিয়েছে। এরপর আর একজন মৃত যোদ্ধা সামনে আসে ওডিসিয়াসের, আর তাকে দেখে সবাই অবাক হয়ে যান, কারণ তিনি আর কেউ নন, তিনি ছিলেন গ্রিকদের সর্বাধিনায়ক আগামেনন। ওডিসিয়াস ভেবেছিলেন হয়তো অ্যাগামেননও তার মতো কখনো বাড়ি ফিরতে পারেনি, কিন্তু অ্যাগামেনন এবার তাকে বলেন, আমি বাড়ি ফিরেছিলাম ঠিকই, কিন্তু ফিরে গিয়ে নিজের স্ত্রীর হাতে খুন হয়ে যাই। ট্রয়ের যুদ্ধে যাওয়ার আগে দেবতাদের সন্তুষ্ট করতে অ্যাগামেনন নিজের কন্যাকে বলে দিয়েছিলেন, আর তার স্ত্রী সেই অপরাধ কখনো ক্ষমা করতে পারেননি। তাই তিনি বাড়ি ফিরতেই সুযোগ বুঝে তার স্ত্রী তাকে হত্যা করে বসেন। এরপর বিদায়ের আগে অ্যাগামেনন ওডিসিয়াসকে সতর্ক করে বলেন, ইথাকায় ফিরে কখনো নিজের আসল পরিচয় প্রকাশ করবে না। আগে তুমি দেখে নিও তোমার রাজ্যে আসলে কি ঘটছে। সবশেষে ওডিসিয়াসের সামনে উপস্থিত হন অন্ধ ভবিষ্যৎ দ্রষ্টা টিরেসিয়াস। তিনি ওডিসিয়াসকে বলেন, আমার কথা শুধু ওডিসিয়াসের জন্য, অন্যদের সামনে আমি আমার কথা বলতে পারবো না। তাই এই কথা শুনে অন্য সৈন্যরা বাইরে বেরিয়ে যায়। এরপর টিরেসিয়াস ওডিসিয়াসকে সতর্ক করে বলতে থাকেন, এখান থেকে বেরিয়ে দক্ষিণ দিকে এগোলে সাইরেনদের মুখোমুখি হবে তোমরা। তাদের কথা কখনোই শুনবে না, সবার কানে মোম ভরে রেখো, না হলে তাদের কণ্ঠ শুনেই তোমরা নিজেরাই মৃত্যুর দিকে এগিয়ে যাবে। এরপর তিনি আরও বলেন, সামনে একটা ভয়ঙ্কর ঘূর্ণিস্রোত অপেক্ষা করছে তোমাদের জন্য। সেখানে তুমি দুটি পথ দেখতে পাবে, একটা সরাসরি ঘূর্ণির মাঝখান দিয়ে গিয়েছে, আর অন্যটি গিয়েছে পাহাড় ঘেঁষে। যদি ঘূর্ণির পথটা বেছে নাও তাহলে তোমরা সবাই মারা যাবে, কিন্তু পাহাড়ের পথটা ধরলে কয়েকজনের প্রাণ গেলেও বাকিরা অন্তত বেঁচে থাকবে। টিরেসিয়াসের এই সতর্কবাণী শুনে ওডিসিয়াস ও তার সৈন্যরা দ্রুত পাতাল লোক ছেড়ে বেরিয়ে আসে, কিন্তু বেরোতেই অসংখ্য মৃত আত্মা তাদের তাড়া শুরু করে, আর তাই প্রাণ বাঁচাতে সবাই দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর দেখা যায় অন্টিনা স্পেনলোপির কাছে এসে বলছে, আমি সবকিছু জেনে গেছি, তুমি যে কাপড়টি বুনছো সবাইকে বলছো এটা তোমার দাদার জন্য, কিন্তু প্রতি রাতেই তুমি সেটি আবার খুলে ফেলো যাতে কাজটা কখনোই শেষ না হয়। একথা শুনে পেনোপি বুঝতে পারেন প্রাসাদের কোনো দাসী গোপনে অ্যান্টিনাসকে খবরাখবর দিচ্ছে। এদিকে অন্টিনাস ও পলিমাস মিলে টেলিমেগাসকে হত্যা করার পরিকল্পনা করেছিল। তারা নিজেদের মধ্যে বলাবলি করছিল, স্পার্টা থেকে ফিরে আসার পরই নিশ্চয়ই মন্দিরে প্রার্থনা করতে যাবে টেলিমেগাস, আর সেখানেই আমরা তাকে শেষ করে দেব। তো ইথাকায় যখন এসব ষড়যন্ত্র চলমান রয়েছে তখন গল্প আবার ওডিসিয়াসের দিকে ফিরে যায়। তারা পাতাল লোক থেকে বেরিয়ে আসার পরদিন সাইরেনের দ্বীপের কাছে এসে পৌঁছায় এবং টিরেসিয়াসের কথা মনে রেখে সবাই নিজেদের কানে মোম ভরে নেয়, কিন্তু ওডিসিয়াস নিজে সাইরেনদের গান শুনতে চাইছিলেন। তাই তিনি নিজের শরীরকে জাহাজের মাস্তুলে শক্ত করে বেঁধে রাখতে বলেন অন্যদের। এর কিছুক্ষণের মধ্যে জাহাজটি সাইরেনদের কাছে পৌঁছাতেই তারা তাদের সেই মোহনীয় গান শুনতে পায়, আর সেই গান শুনে ওডিসিয়াস একেবারে ভেঙে পড়েন। তিনি কান্নায় ভেঙে পড়ে বারবার মুক্তি পাওয়ার জন্য চিৎকার করতে থাকেন। এদিকে একজন সৈন্য তার এই অবস্থা দেখে নিজেকে আর সামলাতে না পেরে কানের মোমটা খুলে ফেলে, ফলে মুহূর্তের মধ্যেই সে সাইরেনদের জাদুতে মুগ্ধ হয়ে যায়। পরের মুহূর্তেই লোকটা জাহাজ থেকে সমুদ্রে লাফ দেয় এবং সাইরেনদের দিকে সাঁতরাতে থাকে।
স্বাভাবিকভাবেই তাকে আর বাঁচানো সম্ভব হয় না। লোকটা অনেক দূরে চলে যাওয়ার পর ওডিসিয়াস এবার কিছুটা শান্ত হন। এরপর তিনি ভারী কণ্ঠে বলেন, ওদের কান্না আমার জীবনের সব ব্যর্থতাকে একসঙ্গে মনে করিয়ে দিচ্ছিল। এর কিছুক্ষণ পর তাদের জাহাজ সেই ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের কাছে এসে পৌঁছায়। আর এটা দেখে ওডিসিয়াস বলেন, ঘূর্ণির একেবারে পাশ দিয়ে গেলে হয়তো বেঁচে যেতে পারি। কিন্তু ইউরিকোলাস তার এ কথার আপত্তি জানায়। সে বলে, না, আমরা পাহাড়ের পথেই যাব। তার কথা মতো এবার সবাই পাহাড়ের পথ ধরে এগোতেই হঠাৎ এক বিশাল পাথরের দানব তাদের উপরে হামলা চালায়। আর চোখের পলকে সে 6 জন সৈন্যকে জীবন্ত গিলে ফেলে। এই দেখে ইউরিকোলাস ক্রুদ্ধ হয়ে ওডিসিয়াসকে বলে, তুমি আগে থেকেই জানতে এখানে কি আছে, তাহলে আমাদের বলনি কেন? ওডিসিয়াস অসহায়ভাবে উত্তর দেন, যদি আমরা ঘূর্ণি স্রোতের পথ নিতাম তাহলে আমরা সবাই মারা যেতাম। তাই বাকিদের বাঁচানোর জন্য কয়েকজনকে হারানোর কঠিন সিদ্ধান্তটা আমাকে নিতেই হয়েছিল। এরপর কোনো মতে সেই দানবের হাত থেকে বেঁচে তারা আবার যাত্রা শুরু করে এবং কিছুদিন অতিবাহিত হয়ে যায়। কয়েকদিন পর তারা আরেকটা দ্বীপে এসে পৌঁছায়। অনেক দিন ধরে সমুদ্রে ঘুরে বেড়ানোর কারণে তাদের সব খাবার প্রায় শেষ হয়ে গিয়েছিল। তারপরও ওডিসিয়াস সবাইকে টিরেসিয়াসের সতর্কবাণী মনে করিয়ে দিয়ে বলেন, এটা সূর্যদেবের দ্বীপ, এখানে থাকা কোনো প্রাণীকে হত্যা করে খেও না তোমরা, তাহলে সূর্যদেব ভীষণ রেগে যাবেন। তার কথার পর ইউরিকোলাস আশ্বস্ত করে বলেন, চিন্তা করো না, আমরা বাকি খাবার আর কিছু ফলমূল খেয়ে দিন কাটিয়ে দেব। সবাই সেই প্রতিশ্রুতি দেয় এবং তারপর দ্বীপের থেকে যায়। কিন্তু দ্বীপে নামার কিছুক্ষণ পরেই শুরু হয় প্রবল ঝড়ো হাওয়া। সেই ঝড়ের বাতাস এতটাই তীব্র ছিল যে তারা জাহাজটিকে আবার সমুদ্রে নামাতেই পারছিল না। অন্যদিকে আন্টিনাসের বলেন, আমি জানি ওডিসিয়াস কোথায় আছেন। এই কথা শুনে টেলিমেকাস তাকে মন্দিরের ভেতরে নিয়ে যায়। কিন্তু ঠিক তখনই প্রকাশ পায় একটা ভয়ঙ্কর ষড়যন্ত্রের। আন্টিনাসের লোকেরা আসল পুরোহিতকে আগেই হত্যা করেছিল এবং নিজেরাই পুরোহিতদের ছদ্মবেশে দাঁড়িয়েছিল মন্দিরের ভেতরে। তারা টেলিমেকাস এবং তার সঙ্গীদের পান করার জন্য এক প্রকার মদ দেয়, আর মদ পান করার সঙ্গে সঙ্গে একে একে সবাই মারা যেতে শুরু করে। শুধুমাত্র টেলিমেকাস কোনোভাবে বেঁচে যায়। পরমুহূর্তে ছদ্মবেশী পুরোহিতরা তলোয়ার বের করে তাকে হত্যা করতে এগিয়ে আসে। আর ঠিক তখনই ভিক্ষুক সেজে থাকা ওডিসিয়াস বজ্রপাতের মতো গতিতে সামনে এসে একাই সবাইকে কচুকাটা করে। এই দৃশ্য দেখে টেলিমেকাস বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছিল। সে মনে মনে ভাবতে শুরু করেছিল, একজন বৃদ্ধ ভিক্ষুক এত অসাধারণ যোদ্ধা কিভাবে হতে পারে। এরপর বাবা ছেলে একসঙ্গে প্রাসাদে ফিরে আসে, ওডিসিয়াসের নিজের প্রাসাদে। ওডিসিয়াস টেলিমেকাসকে বলেন, এখনই কিছু করবে না, অতিথিদের উৎসব যেমন চলছে চলতে দাও, আগে আমি নিজের চোখে সব কিছু দেখতে চাই। এরপর টেলিমেকাস মায়ের কাছে গিয়ে বলে, আপনারা আবার বিয়ে করেন, তাহলে এই লোকগুলো প্রাসাদ ছেড়ে চলে যাবে। এরপর আমাকে শুধু একজনকে হত্যা করতে হবে। কিন্তু পেনলো পিতাকে স্পষ্ট জানিয়ে দিয়ে বলেন, তিনি কোনোদিন দ্বিতীয় বিয়ে করবেন না। সেই রাতেই আবারও প্রাসাদে বিশাল ভোজের আয়োজন করা হয় এবং ওডিসিয়াস ভিক্ষুকের বেশে ইউমিসিয়াসকে সঙ্গে নিয়ে প্রাসাদে প্রবেশ করেন। ভেতরে ঢুকতেই তার চোখে পড়ে নিজের বিশ্বস্ত কুকুর আর্গোসের উপর। আর্গোস তখন বার্ধক্যে একেবারে নুয়ে পড়েছিল, কিন্তু এত বছর পরেও সে মুহূর্তেই নিজের প্রভুকে চিনে ফেলে। তাই আনন্দে সে ধীরে ধীরে লেজ নাড়তে শুরু করে। কিন্তু এর একটু পরেই নিজের প্রভুকে শেষবারের মতো দেখে শান্তিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে ওডিসিয়াসের প্রিয় কুকুর আর্গোস। এই দৃশ্যটা দেখে টেলিমেকাস এবার সব বুঝে যায়। সে বুঝতে পারে এই ভিক্ষুকই আসলে তার বাবা ওডিসিয়াস। বিষয়টা তখন সে ওডিসিয়াসকে বলে। তখন সে তাকে সতর্ক করে বলে,
এখন কাউকে তুমি এ ব্যাপারে কিছু বলবে না, সব কিছু গোপনই থাক আপাতত। এরপর দুজন প্রাসাদের ভেতরে ঢোকে। ওরিসা সরাসরি অন্টিনাসের সামনে গিয়ে সাইননের সেই পুরনো লটারির ধাতব টোকেনটি তার হাতে তুলে দেন। তারপর বলেন, সাইনন এটা তোমার জন্য পাঠিয়েছে। টোকেনটি দেখেই অন্টিনাস কিছুক্ষণ নিশ্চুপ হয়ে যায়, কিন্তু পরের মুহূর্তেই সে ওডিসিয়াসকে লাথি মেরে ফেলে দেয়। এদিকে টেলিমেকাস পেনেলোপিকে বলেছিল এই ভিক্ষুক তার বাবার সম্পর্কে খবর জানে। আর ছেলের মুখে একথা শুনে পেনেলোপি এগিয়ে এসে ওডিসিয়াসকে জিজ্ঞাসা করে, আমার স্বামী কি এখনো বেঁচে আছেন? ওডিসিয়াস উত্তর দেন, হ্যাঁ, তিনি বেঁচে আছেন। এরপর পেনেলোপি তাকে পরীক্ষা করার জন্য জানতে চান, আচ্ছা তুমি কি বলতে পারবে তিনি কি ধরনের পোশাক পরতেন? ওডিসিয়াস নিখুঁতভাবে তার প্রতিটি পোশাকের বর্ণনা দেয়। শুধু তাই নয়, ওডিসিয়াস এটাও বলেন যে ওডিসিয়াস সবসময় দেবী এথেনার একটা ব্রোঞ্জ নিজের সঙ্গে রাখতেন। এই কথাটা শুনে পেনেলোপি নিশ্চিত হয়ে যায় এই মানুষটি সত্যি ওডিসিয়াস সম্পর্কে জানে। এরপর তিনি উপস্থিত সবার সামনে ঘোষণা করেন, আমি বিয়ে করতে যাচ্ছি, তবে আমি তাকেই বিয়ে করব যে আমার একটা শর্ত পূরণ করতে পারবে। এই ঘোষণা শুনে প্রত্যাশিত প্রার্থীরা সবাই একত্রিত হয়। আগেই তাদের সব অস্ত্র কক্ষের বাইরে সরিয়ে রাখা হয়েছিল, আর প্রাসাদের দরজাগুলো ছিল বন্ধ। একটাই শর্ত ছিল, যে ওডিসিয়াসের কিংবদন্তি ধনুকে ছিলা পরাতে পারবে এবং যে পরপর সাজানো 12টি কুঠুরির ছিদ্র ভেদ করে একটি লক্ষ্য ভেদ করতে পারবে, সে হবে পেনেলোপির স্বামী। এই কথার পর একজন একজন করে চেষ্টা করতে শুরু করে, কিন্তু কেউই ধনুকে ছিলা পর্যন্ত পরাতে পারে না। শেষে আসে অন্টিনাসের পালা, কিন্তু সে ধনুকটির দিকে তাকিয়েই বলে এটা কারোর পক্ষেই সম্ভব নয়, একমাত্র ওডিসিয়াসই এই ধনুক চালাতে পারবেন। আসলে সে ব্যর্থ হয়ে অপমানিত হতে চাইছিল না। ঠিক তখনই ভিক্ষুক সেজে থাকা ওডিসিয়াস এগিয়ে এসে বলেন, আচ্ছা আমি কি একবার চেষ্টা করে দেখতে পারি? তার এই কথা শুনে সবাই হেসে ওঠে, কিন্তু পরের মুহূর্তেই তাদের হাসি থেমে যায়, কারণ ওডিসিয়াস অনায়াসেই ধনুকের ছিলা পরিয়ে সেই লক্ষ্য ভেদ করেন। আর এই দেখে পেনেলোপির চোখে আনন্দাশ্রু নেমে আসে। তিনি বুঝে গিয়েছিলেন এই ভিক্ষুকই তার হারিয়ে যাওয়া স্বামী, কিন্তু আবেগঘন সেই মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী হয় না। ওরিচা সঙ্গে সঙ্গে আরেকটি তীর তুলে সরাসরি পলিওসের গলায় বিদ্ধ করেন। তারপর শুরু হয় রক্তক্ষয়ী প্রতিশোধ। এক এক করে তিনি সেদিন সব অনাহত অতিথিকে শেষ করেছিলেন। এদিকে অন্টিনাস এই দেখে ভয়ে লুকিয়ে পড়েছিল। যুদ্ধের মাঝখানে কয়েকজন প্রাণ ভিক্ষাও চেয়েছিল ওডিসিয়াসের কাছে, কিন্তু বহু বছরের অন্যায় আর তার মনে জমে থাকা ক্ষোভ সবকিছু উগড়ে দিয়েছিল এসব মানুষদের উপর ওডিসিয়াস। শেষ পর্যন্ত দেখা যায় অন্টিনাসই জীবিত আছেন। এরপর ওডিসিয়াস ধীরে ধীরে তার সামনে গিয়ে বহু বছরের বিশ্বাসঘাতকতার অবসান ঘটান। প্রতিশোধের নেশা শেষ হলে আহত ও ক্লান্ত ওডিসিয়াস ধীরে ধীরে পেনেলোপির কাছে এগিয়ে আসে। নিজের হাতে তিনি এথেনের সেই ব্রোঞ্জটি আবার তার স্ত্রীর হাতে তুলে দেন। এই অবস্থা এতটাই গুরুতর ছিল যে তখন মনে হচ্ছিল ওডিসিয়াস হয়তো আর বাঁচবেনই না, কিন্তু পরের দিন দেখা যায় ওডিসিয়াস মৃত্যুকে হারিয়ে আবার বেঁচে উঠেছেন। সেই দৃশ্যে ওডিসিয়াস, পেনেলোপি এবং টেলিমেকাস একসঙ্গে একটা মন্দিরের দিকে রওনা হয়, যেখানে ওডিসিয়াস দেবতাদের সামনে মাথা নত করে নিজের জীবনে করা সব পাপ, অপরাধ এবং ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেন। মূলত এভাবেই শেষ হয় একজন রাজা, একজন যোদ্ধা আর একজন মানুষের দীর্ঘ বেদনাময় কিন্তু অবিস্মরণীয় এক যাত্রার গল্প। ধন্যবাদ সবাইকে।